যেহেতু অনেকদিন পরে স্টার্ট হচ্ছে, অলরেডি একটা প্রথম আমরা কিছুটা আলোচনা শুরু করেছিলাম হৃৎপিণ্ড সম্বন্ধে। হৃৎপিণ্ড অ্যাজ এ পাম্প, যেমন বাড়িতে জল তোলার জন্য দরকার পড়ে, সেরকম হৃৎপিণ্ড, দ্য হার্ট অ্যাজ এ পাম্প, কিভাবে সংকুচিত প্রসারিত হয় সেই মেকানিজমটা নিয়ে আমরা আলোচনা স্টার্ট করেছিলাম। আজকেও আমরা সেখান থেকে জাস্ট একটা কুইক রিক্যাপ, আমরা হচ্ছে গিয়ে মানে আবার একটুখানি আলোচনা একটু পেছন দিকে আমরা একটু দেখে নিই যে কি কি তার হার্টের বিভিন্ন অংশগুলো, এবং সেই অংশগুলোর মধ্যে কি কি পার্টস রয়েছে, কোন কোন কম্পার্টমেন্ট রয়েছে, ভাগগুলো। সেখানে যেমন আমাদের মেনলি হার্টের হচ্ছে গিয়ে চারটি প্রকোষ্ঠ, তোমরা সবাই জানো। তার হচ্ছে গিয়ে যদি প্রধান দুটো প্রকোষ্ঠে ভাগ করা হচ্ছে অলিন্দ এবং নিলয়। ওপরের পার্টটাকে বলা হচ্ছে অলিন্দ, নিচের পার্টটা হচ্ছে গিয়ে নিলয়, অট্রিয়াম এবং ভেন্ট্রিকল। সেটাও আবার মাঝখানে একটি সেপ্টাম বা ভাগ রয়েছে, সেটার জন্য হচ্ছে গিয়ে যেটা পেশিবহুল একটা অংশ, যেটার কারণে হচ্ছে অলিন্দ দুটি প্রকোষ্ঠে বিভক্ত, একটা ডান অলিন্দ এবং বাম অলিন্দ, এবং নিলয়ও দুটি প্রকোষ্ঠে ভাগ হয়ে যাচ্ছে। এগুলো আমরা আগের দিনের ক্লাসেও আলোচনা করেছিলাম। কোন কোন কপাটিকা কোথায় উপস্থিত থাকে সেটা আশা করি আলোচনা হয়েছিল। আরেকবার তাও রিক্যাপের জন্য কেউ একজন বলতে পারবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝের কপাটিকাটার নাম কি? এনিওয়ান? জাস্ট আ কুইক রিভিশন, ওয়ান সেকেন্ড। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝের কপাটিকাটার নাম কি? এনিওয়ান? একটু মাইক্রোফোন অন করে, বই না দেখে, মাইক্রোফোন অন করে বই না দেখে। আর যদি না হয়ে থাকে তাহলেও বলতে পারো যে হয়নি, নো ইস্যুস। যদি কারোর জানা থাকে তাহলে সে ট্রাই করতে পারো। ওকে। বা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে রয়েছে ত্রিপত্রক কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ বলা হয় ইংলিশে। আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে রয়েছে দ্বিপত্রক কপাটিকা। ঠিক আছে? এই কপাটিকা, কপাটিকাটার কাজ কি বেসিক্যালি? এনিওয়ান? কপাটিকার কাজ কি? হৃৎপিণ্ডে উপস্থিত কপাটিকা গুলোর কাজ কি? ইংলিশে এটাকে বলা হয় ভালভ। আচ্ছা, শিবপুরের মাইক্রোফোনের এমনি আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজ তো ততটা পরিষ্কার নয় শিবপুরে। পরিষ্কার আসছে না, ঠিক আছে? তোমাকে দেখতেও পাচ্ছি আমি। হ্যালো। হ্যালো। ভক্তকে একমুখী পরিবহন করে আচ্ছা, হ্যাঁ ঠিক, ওকে। গোড়াই বালিকা বিদ্যা মন্দির। Yes, correct, শিবপুর গোড়াই বালিকা বিদ্যা মন্দির। আর কিছু? বলছি রক্তকে ঢুকতে সাহায্য করে। সাহায্য করে। যদি মাইক্রোফোনটা অফ করে দিতে বলবো শিবপুরে, মাইকটা। স্যার বলছি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। রক্তকে একমুখী পরিবহন করা, এটা একটা ঠিক উত্তর। রক্তকে ঢুকতে সাহায্য করে, এটাও ঠিক বলবো, কিন্তু পুরোপুরি ঠিক নয়। পুরোপুরি ঠিক কেন নয় সেটাও বলছি। ধরো আমাদের কিছু রক্ত হচ্ছে গিয়ে ডান অলিন্দেও ঢুকছে। কারা সাহায্য কোথা থেকে রক্তটা ডান অলিন্দে প্রবেশ করে? এনিওয়ান? বড়াই বালিকা বিদ্যা মন্দির যে উত্তর দিল, বলো। ডান অলিন্দে রক্তকে কে নিয়ে আসে? ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। কিন্তু ওই শিরার মাঝখানে কিন্তু যদি দেখতে যাও, সেখানে ঢোকার সময় কিন্তু ওখানে কোনো কপাটিকা আবার থাকছে না। ঠিক আছে? ঠিক একই রকম তো সেই কারণে কপাটিকা গুলো, হৃৎপিণ্ডের মধ্যে যে চারটে কপাটিকা আছে, সেটা শুধুমাত্র রক্তকে ঢুকতে সাহায্য করে তাই নয়, অবভিয়াসলি সেটা রক্তকে ঢুকতে সাহায্য করবে, কিন্তু রক্তের একমুখী মানে দিকে, কোন দিকে যাবে সেটা নির্ধারণ হতে সাহায্য করে। মানে কপাটিকা খোলা থাকা মানে এই নয় যে ডান নিলয় থেকে ডান অলিন্দে আবার রক্ত অনেকটা ঢুকে যাবে। কপাটিকা গুলোর কাজ কি? একমুখী রক্ত পরিবহনে সাহায্য করে, যেমন বললো, কারেক্ট। এবং সেটা কি? এবং রক্তের ব্যাক ফ্লো, পেছন দিকে যাতে রক্ত আবার ফেরত চলে না যায়, সেটাকে হচ্ছে গিয়ে বাধা দেয়। তো এইটা হচ্ছে কপাটিকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি বা ক্যারেক্টার বা চরিত্র বলতে পারা যায়, বা যেটা ওর কাজ, প্রধান কাজ। ঠিক একইভাবে ডান অলিন্দ্র থেকে রক্ত
কোথায় যায়? তোমরা সবাই পড়েছো। এনিওয়ান? ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? তাড়াতাড়ি, এগুলো রিভিশন হচ্ছে, আগের দিনকে আলোচনা হয়েছিল। তাও ডান অলিন্দ থেকে রক্ত কোথায় যাবে? শিবপুর বা আরেকটি স্কুল আছে, আমি জানি না, তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারো, আমি তোমাদের নামটা বুঝতে পারছি না। ওকে, ডান অলিন্দ থেকে রক্ত, ডান অলিন্দ বেসিক্যালি, ডান অলিন্দ এবং ডান নিলয় রক্ত হচ্ছে কি দূষিত রক্ত বহন করে। হ্যাঁ শিবপুর বলো। হ্যাঁ, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়তে যাবে এবং ডান নিলয় থেকে কোথায় যাবে? ডান নিলয় থেকে কোথায় যাবে? কারেক্ট। ডান নিলয় হচ্ছে কি রক্তটা যাবে হচ্ছে কি আমাদের ফুসফুসে। এবং এই যে ডান অলিন্দ ডান নিলয়তে আমাদের দূষিত রক্ত, তোমরা বাংলায় যখন পড়বে হয়তো শুনে থাকবে যে দূষিত রক্ত কথাটা ব্যবহার হচ্ছে। এই রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম আছে। অক্সিজেনের পরিমাণ কম থাকলে সেটাকে আমরা সাধারণত দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড বলছি। ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যাচ্ছে আমাদের কোথায়? ফুসফুসের মধ্যে। কে বহন করে নিয়ে যাচ্ছে? ফুসফুসীয় ধমনী। সেই কারণে আমাদের সারা শরীরের সবকটি ধমনী হচ্ছে আমাদের বিশুদ্ধ রক্ত বহন করে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে গিয়ে, এক্সেপশন হচ্ছে গিয়ে ফুসফুসীয় ধমনী, যে ডিঅক্সিজেনেটেড বা দূষিত রক্ত বহন করে। ঠিক আছে? কিন্তু এই যে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যে রক্ত প্রবেশ করবে ডান নিলয় থেকে, বা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল মানে ডান নিলয় ভেন্ট্রিকল, সেখান থেকে যে প্রবেশ করবে সেখানে আরেকটা কপাটিকা রয়েছে, সেখানে একটা ভালভ রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, বা কখনো কখনো ইংলিশে বলা হয় সেমি লিউনার ভালভ। আর পার্টিকুলারলি ওটার একটা নাম বলা হয়, যেহেতু পালমোনারি আর্টারিতে ঢুকছে সেটাকে পালমোনারি ভালভও বলা হয়। সেমি লিউনার কথাটার মানে কি? সেমি লিউনার, লুনার ফেজ বা লিউনা হচ্ছে কি চাঁদকে বোঝানো হয়, মুন। তো সেখান থেকে সেমি লিউনার ভালভ। বাংলাটা ইংলিশ গুলো যদি যখন পড়বে বা বুঝবে তখন সেটাকে যদি একটু ভেঙে ভেঙে পড়ো দেখবে শব্দগুলো খুব একটা কঠিন নয়। ঠিক আছে? সেমিলিউনার ভালভ, এরকমই একটা সেমিলিউনার ভালভ থাকে বাম নিলয় থেকে ধমনীর মাঝখানে, আলোচনা করব। তাহলে রক্ত হচ্ছে ডান নিলয় থেকে কোথায় প্রবেশ করলো? ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে গেল। ফুসফুস থেকে চারটে, একটা নয় দুটো নয়, টোটাল চারটে শিরার উৎপন্ন হয়। সেই শিরাগুলো কি করে? বাম অলিন্দে রক্তকে ফেরত নিয়ে আসে। কি ধরনের রক্ত? বিশুদ্ধ রক্ত। কেন বিশুদ্ধ কথাটা ব্যবহার হচ্ছে? কারণ সেই রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। কেন বেশি থাকছে? তার কারণ আমাদের ফুসফুস থেকে কি হয়েছে, আমরা বাইরে থেকে অক্সিজেন নিয়েছি, এই রক্তের মধ্যে কি হয়েছে, ফুসফুস থেকে এই রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করেছে, এবং রক্ত থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছিল রক্তটার মধ্যে, সেই কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে প্রবেশ করেছে, ফুসফুস থেকে আলটিমেটলি সেই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে যাবে আমাদের নাক দিয়ে। তো সেই কারণে কি বলা হচ্ছে? ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরা কি করছে? ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত আমাদের ফুসফুস থেকে বাম অলিন্দে ফেরত নিয়ে আসছে। সেই বাম অলিন্দ থেকে রক্ত আবার সংকোচন প্রসারণের মাধ্যমে কোথায় যাচ্ছে? বাম নিলয়তে যাচ্ছে। মাঝখানে কোন কপাটিকা আছে? কে কন্ট্রোল করছে কতটা রক্ত যাবে, কখন, কতটা, কখন সেটা বন্ধ হবে, যাওয়া বন্ধ হবে, সেটা নিয়ন্ত্রণ করছে মাঝখানে থাকা একটি দ্বিপত্রক কপাটিকা। ঠিক আছে? এই দ্বিপত্র কপাটিকা দিয়ে যখন রক্ত বাম নিলয়তে বা লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করলো, সেই লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যাবে তোমরা জানো? সেটা হচ্ছে গিয়ে মহাশিরাতে যাবে বা অ্যাওর্টাতে যাবে। তাহলে কি হলো? সরি, মহাধমনীতে যাবে, মানে সেটা হচ্ছে গিয়ে অ্যাওর্টাতে যাবে। মহাধমনীতেও বেসিক্যালি কি হচ্ছে, অ্যাওর্টা বা মহাধমনী, সেখানে রক্তটা প্রবেশ করলো, কোন রক্ত যাচ্ছে? শুদ্ধ রক্ত যাচ্ছে। শুদ্ধ রক্ত কথাটার মানে কি? যে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বেশি রয়েছে। ঠিক আছে? তারপরে কি হয়? মহাধমনী ধমনীতে ভাগ হয়, সেখান থেকে বিভিন্ন ধরনের শাখা ধমনী উপধমনী করতে করতে আলটিমেটলি ক্যাপিলারি বা রক্ত জালকে তো পরিণত হয়, তৈরি করে। সেই রক্ত জালক গুলো কি আমাদের শরীরের বিভিন্ন পেশি, বিভিন্ন অঙ্গ বা কোষের কাছাকাছি সরু সরু হচ্ছে গিয়ে সুতোর মতো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রক্ত জালিকা সেখানে ছড়িয়ে পড়ে।
সেখানে কি কারণে? কারণ সেখানে যাতে রক্তের মধ্যে উপস্থিত যে উপাদানগুলো রয়েছে সেগুলো যাতে ওই নির্দিষ্ট কোষ বা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া যায়। আর কি, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা যে উপাদানটা বহন করছে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন যে আরেকটি কেমিক্যাল বা আরেকটা গ্যাসকে বহন করছে সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন যাতে সবকটা জায়গায় পৌঁছতে পারে। কারণ আমাদের শরীরের যে কোনো জৈবনিক প্রক্রিয়া, যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য যে মূল উপাদানটা হচ্ছে কি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু শক্তি উৎপন্ন করা খুবই কষ্টকর, কারণ এটিপি তৈরি হতে গেলেও অক্সিজেনের দরকার পড়ে। সেই কারণে কোন একটা কোষের হচ্ছে কি নিজেকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাহলে সেই অক্সিজেনটা কে পৌঁছে দিচ্ছে? আমাদের হৃৎপিণ্ড পৌঁছে দিচ্ছে। কিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছে? ধমনির মাধ্যমে আমাদের সারা শরীরে পৌঁছে। কিন্তু ধমনী, এবারে সেই কোষগুলো কি তৈরি করে? সেই কোষগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কেন তৈরি করে? তার কারণ কোষের মধ্যে যে বিপাক ক্রিয়াগুলো হয়, যে মেটাবলিজম গুলো হয়, সেই মেটাবলিক বা বিপাক প্রক্রিয়াগুলো কি তৈরি করে? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, এবং সেই কার্বন ডাই অক্সাইডটা কি হয়? আমাদের আবার রক্তে প্রবেশ করে। সেই কারণে ধমনীতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কম থাকে, কিন্তু শিরাতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকে। ঠিক আছে? তাহলে সেই শিরাটা কি হয়? দুটো ভাগে। সেই শিরা আবার কোথায় রক্ত ফেরত নিয়ে আসে? সেই বিভিন্ন ধরনের রক্ত জালিকা থেকে কম্বাইন হতে হতে একটা মহাশিরা হয়ে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে ডান অলিন্দে সেই রক্তটা প্রবেশ করছে। সুপিরিয়র ভেনা কাভা এবং ইংলিশে বলা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। নিম্ন মহাশিরা শরীরের নিচের ভাগগুলো থেকে হচ্ছে কি যতগুলো শিরা একত্রিত হয়ে নিম্ন মহাশিরা তৈরি করছে। আর হৃৎপিণ্ডের উপরের ভাগ, পার্টিকুলারলি ব্রেন যেটাকে যদি আমরা দেখে থাকি, মস্তিষ্ক, সেখান থেকে হচ্ছে কি যে রক্ত সেটার যদি ব্যবহার হয়ে মেনলি ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সেই দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, যে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা কম আছে, নেই নয় কিন্তু। অনেক সময় আরেকটা মিসকনসেপশন হয় যে দূষিত রক্ত মানে সেখানে অক্সিজেন নেই। অক্সিজেন নেই কিন্তু কথাটা নয়, অক্সিজেনের মাত্রা কম রয়েছে। ঠিক আছে? অক্সিজেন যতটা ঘনত্বে বা যতটা তার প্রেসার হওয়া উচিত, অক্সিজেন যেটা গ্যাস, গ্যাসের সাধারণত একটা প্রেসার হয়, তার যে কনসেন্ট্রেশন বা তার যে প্রেসার হওয়া উচিত সেটা কিন্তু শিরার মধ্যে অনেক কম হয়। সেই কারণে ওটাকে আমরা বলছি দূষিত রক্ত। ঠিক আছে? তো এইভাবে আমাদের ডান অলিন্দে প্রবেশ করছে। কিন্তু এই পুরো ঘটনাটা আলটিমেটলি কে কন্ট্রোল করছে? তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রক্ত যাবে, আর হৃৎপিণ্ড ইজ নাথিং বাট, এটা একটা হচ্ছে কি পেশি বহুল অর্গান। তোমরা জানো হয়তো, পেশি, আমাদের শরীরে 3 রকমের পেশি কোষ আছে, পেশি রয়েছে। কেউ বলতে পারবে আমাদের শরীরের পেশিগুলো কি কি? পেশি কোষগুলো, মাসেল ফাইবার, কি কি ধরনের মাসেল ফাইবার রয়েছে আমাদের শরীরে? পেশি কোষ, এনিওয়ান? ওকে শিবপুর, আওয়াজটা আসছে না পরিষ্কার। তিন প্রকার, গুড, ভেরি গুড, একদমই কারেক্ট। 3 প্রকারের আছে আমাদের শরীরে। কি কি? ওকে, প্রশ্নটা হয়তো আমারই করাটাই ভুল হয়েছে। একদমই, যখন তুমি কোন ক্লাসিফিকেশন বা কোনো কিছুর প্রকার জিজ্ঞেস করা হয় কোন অ্যাসপেক্টে, সেটা হচ্ছে গিয়ে বলাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সরেক এবং অরেক বলছো, যেটাকে ইংলিশে বলা হয় স্ট্রায়াটেড মাসেল বা আনস্ট্রায়াটেড মাসেল বেসিক্যালি, সেটা এক ধরনের প্রকার। কিন্তু আরেকটা যদি তাদের গঠনগত দিক থেকে দেখা হয় বা তাদের হচ্ছে গিয়ে কোথায় উপস্থিত সেইটার উপরে ভাগ করে দেখা হয়, তাহলে আমরা দেখতে পাই পেশিকোষ 3 প্রকারের। একটাকে বলা হচ্ছে বাংলায় হৃৎপেশি, যেটা হৃৎপিণ্ডের পেশি। 2 নম্বরটাকে আমি বাংলাটা এক্স্যাক্টলি মনে নেই, সরি তার জন্য। একটাকে বলা হয় স্কেলিটাল মাসেল। মাসেল 3 প্রকারের পেশি, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল যেটাকে বাংলায় হৃৎপেশি বলা হয়, আর 3 নম্বর পেশিকোষ যেটাকে বলা হয় স্মুথ মাসেল। স্মুথ মাসেল কোনগুলো? তুমি ধরো আমাদের যে ক্ষুদ্রান্ত,
আমাদের যে পাকস্থলী বা আমাদের যে শিরা বা ধমনী, তার যে পেশিগুলো থাকে, এগুলো হচ্ছে বেশি প্রত্যেকটাই হচ্ছে গিয়ে স্মুথ মাসেল। আবার আমাদের হাড়ের সাথে যে মাসেল গুলো লেগে রয়েছে, মেনলি বাইসেপস, ট্রাইসেপস, বা আমাদের পায়েতে যে পেশিকোষ গুলো রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে কি স্কেলিটাল মাসেল। ঠিক আছে? তো প্রত্যেকটা মাসেলেরই হচ্ছে গিয়ে আবার হৃৎপিণ্ডের মধ্যে যে মাসেলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে হৃৎপেশি। এই প্রত্যেকটা এই তিন ধরনের মাসেলই নির্দিষ্ট কিছু গঠনগত, কার্যগত পার্থক্য রয়েছে। গঠনগত পার্থক্যের মধ্যে অনেকগুলো অজস্র পার্থক্য রয়েছে, যে কারণে তারা তাদেরকে আলাদা আলাদা নামে ভাগ করা হয়েছে। যেমন যদি আমরা একটা খুব ক্রিটিক্যালি দেখি, তোমরা জানো আমাদের যে স্কেলিটাল মাসেল রয়েছে তোমাদের হাত বা পায়ের, কাউকে যদি তোমাদেরকে বলি এখন গিয়ে খুব জোরে জোরে 10 বার দৌড়তে হবে, বা হাতের ওপরে কোনো একটা খুব ভার কিছু একটা চাপিয়ে, ওজন চাপিয়ে, 10 কিলো একটা ওজন চাপিয়ে দেওয়া হলো, বা দুটো মোটা মোটা বই দিয়ে সামনে ধরে রাখতে বলা হলো যে চলো 3-4 মিনিট কি 5 মিনিট বইটাকে সামনে ধরে থাকতে হবে হাতকে না নাড়িয়ে, কি হবে? হাত কিছুক্ষণ বাদে ব্যথা করবে, করবে। বা কি হবে? কারণ সেখানে আমাদের ল্যাকটিক অ্যাসিড নামক একটি পদার্থ জমে যাচ্ছে। কিন্তু ভাবো, হৃৎপিণ্ড, আমাদের যে হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে ধরে নিচ্ছি 72 বার বিট করে। 72 বিটস পার মিনিট আমাদের রেস্টিং হার্ট রেট বলা হয়। রেস্টিং হার্ট রেট, বা আমাদের রেস্টিং কন্ডিশন হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড কতবার করছে? মোটামুটি 72 বার, তার থেকে কমও করে, 60-65 এরকম আছে। তো 72 বার বিট করছে, তার মানে ভাবো মিনিটে, একটা দিনে কত মিনিট হয়? 1 ঘন্টা মানে 60 মিনিট, দিনে 24 ঘন্টা মানে কত মিনিট? এবারে চিন্তা করো হচ্ছে গিয়ে কারোর একজনের 60 বছর বয়স বা 70 বছর বয়স, তার সারা জীবনে হৃৎপিণ্ড কতবার বিট করেছে। চিন্তা করে দেখো সেই নাম্বারটা একটা কি বিশাল নাম্বার হবে যদি সিম্পল হচ্ছে কি গুণ করতে থাকো। তাহলে এতবার হৃৎপিণ্ড বিট করছে, অথচ কোনো ব্রেক না নিয়ে। হৃৎপিণ্ডের কখনো কোনো রেস্টের দরকার পড়ে না, যে আমি 10 বার বিট করে ফেললাম, থাক 1 মিনিট একটুখানি রেস্ট দিয়ে দিই, আবার কিছুক্ষণ বাদে গিয়ে আবার বিট করা শুরু করবো, কি এমন এসে যাবে তাতে? কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। তার কারণ কিন্তু আমাদের যে স্কেলিটাল মাসেল রয়েছে, ওরা কিন্তু কিছুক্ষণ কাজ করার পরে হাত তুলে দেয়, বলে আমি কিছুক্ষণ রেস্ট নেব, না হলে আমি আর কাজ করতে পারবো না। কাজ করা মানে কি? সেই পেশিটা সংকুচিত এবং প্রসারিত হতে পারবে। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি অলিন্দ এবং নিলয়ের মধ্যে যে পেশিগুলো রয়েছে, সেগুলো কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটে চলেছে, এবং উইদাউট এনি রেস্ট। অবভিয়াসলি এদের কিছু স্ট্রাকচারাল পার্থক্য রয়েছে, আমি সেখানে ঢুকছি না, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের শিরা এবং ধমনীর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তাহলে আমরা এবারে যেটা নিয়ে মেন আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে সেখান থেকে হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় কোথায় যায়। অনেকটা রক্ত আমাদের মস্তিষ্কে যায়, হাতে যায়, পায়ে যাচ্ছে, আমাদের যে ইন্টারনাল অর্গান গুলো রয়েছে, মানে আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে, যেমন ধরে নিই আমাদের ক্ষুদ্রান্ত, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের পাকস্থলী, লিভার, অগ্নাশয়, বৃক্ক, কিডনি, বৃক্কতে যাচ্ছে, বা বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিন্তু এই যে সংকোচন প্রসারণটা ঘটছে, এটা কিসের বেসিসে হচ্ছে? সেটা আর কিছুই নয়, তার জন্য আমাদের হার্টের, আমাদের হৃৎপিণ্ডের একটা নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে। সেই স্নায়ুতন্ত্রটা কি? যেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট। একটা স্নায়ুতন্ত্র রয়েছে, একটা, মানে হৃৎপিণ্ড নিজের একটা এমন একটা মেশিনারি রয়েছে হৃৎপিণ্ডের ওপরে, গায়েতে একদম লেগে, সেখানে কি হয়? কারেন্ট কন্টিনিউয়াসলি তৈরি হয়। কারেন্ট বলতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। কারণ আমাদের স্নায়ুতন্ত্র বেসিক্যালি কিভাবে কাজ করে, আমাদের মস্তিষ্ক যখন কিছু স্নায়ু তোমরা হয়তো পড়েছো, তাদের কাজ হচ্ছে গিয়ে উদ্দীপনা তৈরি করে, এবং সেই উদ্দীপনাকে একটা জায়গা থেকে, একটা নিউরন থেকে পরের নিউরনে স্থানান্তরিত করে, যার ফলে আমাদের পেশি বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে কন্টিনিউয়াসলি। ইভেন তোমরা যে স্ক্রিনটা দেখছো, এখনো কিন্তু চোখে তোমাদের যে রেটিনা, সেখান থেকে যে নিউরন তৈরি হচ্ছে, যেটা মস্তিষ্ক অব্দি চলে যাচ্ছে, ব্রেন অব্দি গিয়ে দেখাচ্ছে, ও আচ্ছা এটা ই, এটা এল, এটা সি। এই যে কথাগুলো তৈরি হচ্ছে, বা তোমরা কান দিয়ে যে শব্দগুলো শুনছো, সেটা আলটিমেটলি বিভিন্ন নিউরনের মাধ্যমে তোমাদের মস্তিষ্কে পৌঁছচ্ছে। মস্তিষ্কে পৌঁছানোর পরে কি হয়? সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা প্রসেস হয়, আবার মস্তিষ্ক আবার খবর দেয় কাকে?
তোমাদের হাতকে দিচ্ছে, বা তোমাদের পাশে যদি কোনো খাতা থাকে কেউ যদি পেন দিয়ে কিছু লিখছো, মানে সবকটা পেশিকে বলছে তুমি এতটাই কন্ট্রাক্ট করো, এতটাই রিল্যাক্স করো, তুমি এতটাই সংকুচিত হও এবং এতটাই প্রসারিত হও যাতে তুমি কথাটা লিখতে পারো, ফর এক্সাম্পল। তো এই কাজটা কন্টিনিউয়াসলি কে করে চলেছে? হৃৎপিণ্ড পেশি। তাহলে পেশির সংকোচন এবং প্রসারণের জন্য কার দরকার পড়বে? যে কোনো পেশি আমাদের শরীরে, যে কোনো পেশির সংকুচিত, এটা যদি একটা ধরো পেশি কোষ, তার প্রসারিত, সংকুচিত এবং প্রসারিত হওয়ার জন্য কার দরকার? একটা নিউরনের দরকার পড়ে। এবং সেখান থেকে কি বেরোয়? বেশ কিছু নিউরো ট্রান্সমিটার বেরোয়, যারা বেসিক্যালি কি করে? পেশির কাজটাকে নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি এটা হৃৎপেশি হয়, তাহলে হৃৎপেশির ক্ষেত্রেও কি হবে? কোনো না কোনো নিউরন থাকবে যারা পেশিটাকে খবর দেবে যে তুমি এবারে সংকুচিত হও, তুমি এবারে প্রসারিত হও, তুমি আবার সংকুচিত হও, আবার প্রসারিত হও। এই কাজটা কে করছে? এই কাজটা আমাদের শরীরে কন্টিনিউয়াসলি করে চলেছে। একটা নাম তোমরা দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে এসএ নোড, বা পুরো কথায় বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা ঠিক ডান অলিন্দের ওপরে অবস্থিত। ডান অলিন্দ, তার কাছাকাছি অঞ্চলে হচ্ছে গিয়ে রয়েছে এসএ নোড, সাইনো আট্রিয়াল নোড, খুব সহজভাবে বললে। এই এসএ নোডের কাজ কি? এসএ নোডের কাজ হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা কারেন্ট তৈরি করা, উদ্দীপনা তৈরি করা। যে কারেন্টটা কি করে? আমাদের হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারিত করতে সাহায্য করে। কন্টিনিউয়াস যে সংকোচন প্রসারণ হচ্ছে, যেটাকে বলা হয় সিস্টোল এবং ডায়াস্টোল, আমি শব্দটা একটু পরের দিকেই ব্যবহার করলাম। সিস্টোল এবং ডায়াস্টোলের কথা, ফাংশনটা মানে কাজটা যাতে হতে পারে, সিস্টোল সংকুচিত এবং ডায়াস্টোল মানে প্রসারিত, হয় অট্রিয়াল সিস্টোল ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, বা অট্রিয়াল সিস্টোল অট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। মানে অলিন্দের সংকোচন প্রসারণ, নিলয়ের সংকোচন প্রসারণ, এই ঘটনাটা কন্টিনিউয়াসলি ঘটছে। সেই কারণে এসএ নোটকে বলা হয় পেসমেকার সেল, আমাদের শরীরে ন্যাচারাল পেসমেকার। তাহলে কি হয়? তোমরা হয়তো শুনেছো, বাড়িতে অনেক সময় অনেকের দেখবে বলবে ওনার হার্টে পেসমেকার বসাতে হয়েছে, অপারেশন করে পেসমেকার বসিয়েছে। পেসমেকার বসানোটা কেন দরকার পড়েছে? পেসমেকারের কাজ কি? পেসমেকার হচ্ছে এমনই একটা আর্টিফিশিয়াল জিনিস, যার কাজ হচ্ছে গিয়ে ওই যে কারেন্টটা এসএনওর তৈরি করছে প্রত্যেক কয়েক সেকেন্ড অন্তর, কত সেকেন্ড অন্তর? মোটামুটি আমরা যদি রেস্টিং কন্ডিশনে থাকি, 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড অন্তর এসএনওর কি তৈরি করে? উদ্দীপনা তৈরি করে। ঠিক আছে? এই উদ্দীপনা তৈরিটা তার মানে কোনোভাবে হচ্ছে না। কখন হচ্ছে না? যদি এই এসএনওটা খারাপ হয়ে যায়, তখন কি দরকার পড়ে? তখন একটা আর্টিফিশিয়াল, একটা কৃত্রিম পেসমেকারের দরকার পড়ে, যেটা ঠিক হৃৎপিণ্ডের পাশেই বসানো হয়, যেখান থেকে ধরে নাও খুব সহজভাবে একটা তার হৃৎপিণ্ড অব্দি প্রবেশ করে, যার কাজ কি কন্টিনিউয়াসলি কিছুক্ষণ অন্তর অন্তর সেই উদ্দীপনাটা, সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা তৈরি করবে, যাতে হৃৎপিণ্ড ভাই ও আচ্ছা আমাকে সংকুচিত হতে হবে বা আমাকে প্রসারিত হতে হবে, এই কাজটা করার। তো এসএ নোডের কাজ কি? এসএ নোডের কাজ হচ্ছে কি উদ্দীপনা তৈরি করা। সেই কারণে এসএ নোডকে বলা হয় পেসমেকার সেল। আরেকটা নোড আছে যেটার নাম এভি নোড। এসএ নোড এবং এভি নোড, যেটা ঠিক দেখো অলিন্দের ঠিক আর কিছুটা নিচেই অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। কোন দিকে? ডান দিকেই রয়েছে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে হচ্ছে কি প্রায় কাছাকাছি অবস্থিত হচ্ছে এভি নোড। এসএ নোড যদি কোনো কারণে ঠিকমতো কাজ নাও করে, এভি নোড চেষ্টা করে সেটাকে আবার ঠিক করার। কিন্তু কোনো কারণে দুটো নোডই যদি প্রপারলি কাজ না করে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের ডিজিজের সৃষ্টি হয়। ঠিক আছে? এইগুলো নিয়ে এসএ নোড, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট নিয়ে আমরা আরো ডিটেলে নেক্সট দিন থেকে আলোচনা করব। ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা আছে? আর পাতো এটা কিভাবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যায় সেটাও আমরা আলোচনা করবো নেক্সট দিনকে। এনিওয়ান, এনি কোশ্চেন্স, এনি ডাউট? এনি কোশ্চেন্স, এনি ডাউট? কারোর কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, যদি না থেকে থাকে, আই থিঙ্ক অলরেডি তোমাদের নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসের টাইম হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। তাহলে নেক্সট দিনকে তোমাদের যদি থাকে তোমরা একটু পড়ে এসো, তাহলে হচ্ছে গিয়ে আলোচনাগুলো তোমাদের আরো হয়তো ভালো লাগতে পারে, আর একটু ইন্টারেস্টিং লাগবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে ফ্রিলি নেক্সট ক্লাসে করতে পারো। আহ এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, কি করে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কাজ করে, বা কিভাবে সেই ইলেকট্রিসিটিটা বা কারেন্টটা কি করে পাস করছে, ট্রান্সমিট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাস থেকে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ।